আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির। আজকে আমরা ছোট্ট একটি টপিকে কথা বলবো। টপিকটি হলো, যদি আপনার কোনো সম্পত্তি অবৈধ দখল কেউ করে নিতে চায় কিংবা অবৈধভাবে দখল করার কেউ হুমকি দিয়ে থাকে, অথবা আপনার কোনো দখল হওয়া সম্পত্তি আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলাপ করব। প্রিয় দর্শক, আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর এই আইনটি গত 23 সালে যখন এই আইনটি পাস হয়, এই আইনটি পাস হওয়ার পরে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এই আইনে অনেকেই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন না, কারণ এই আইনের তৎকালীন সময়ে এই আইনের বিধিমালাটি প্রকাশিত হয় নাই। প্রিয় দর্শক, আসার কথা হচ্ছে অক্টোবর মাসের 14 তারিখ এই আইনটির বিধিমালা প্রকাশিত হয়েছে এবং এই আইনটি বিধিমালা প্রকাশিত হওয়ার ফলে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অবৈধ দখল কোনো সম্পত্তি যদি অবৈধভাবে দখল করতে চায়, তাহলে যে এই সম্পত্তির প্রকৃত মালিক তিনি এই অবৈধ দখল প্রতিরোধের জন্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর উনি আবেদন করতে পারবেন। শুধু তাই না, যদি কোনো ব্যক্তির বৈধ সম্পত্তি দখল হয়ে যায়, তাহলে তিনি দখল পুনরুদ্ধারের জন্য তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর তিনি আবেদন করতে পারবেন এই বিধিমালা অনুযায়ী। তো তাহলে আমরা দেখতে পাই যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 ও বিধিমালা 2024 অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আমরা দুইটা কারণে আবেদন করতে পারি। একটি হলো অবৈধ দখল প্রতিরোধের আবেদন। যদি এরকম হয়ে থাকে, আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করার জন্য হুমকি দিচ্ছেন, তাহলে আপনি এই ধরনের আবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আপনার জেলার ডিসি অফিসে আপনি আবেদন করতে পারবেন। একই সাথে আপনার যদি কোনো সম্পত্তি দখল হয়ে যায়, তাহলে আপনার সেই বৈধ আপনার অধিকার আছে সেই সম্পত্তির উপরে, আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। প্রিয় দর্শক, এই অবৈধ দখল প্রতিরোধের আবেদন করার জন্য কিংবা আপনার সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করার জন্য আপনাকে কয়েকটি বিষয় এই আবেদনের সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে। এর মধ্যে হলো, আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনে ভূমির তফসিল, আপনি যে ভূমি নিয়ে আপনি আবেদন করবেন, দখল পুনরুদ্ধার করবেন কিংবা অবৈধভাবে দখল প্রতিরোধের জন্য আপনি আবেদন করবেন, সেই সম্পত্তি সংশ্লিষ্ট আপনার কাছে যে তফসিল থাকবে, অর্থাৎ কোন জেলা, থানা, কোন মৌজা, দাগ, খতিয়ান, জমির পরিমাণ, এগুলো আপনাকে এই আবেদনের মধ্যে আপনাকে লিখতে হবে এবং এই আবেদনের সাথে আপনার এই ডকুমেন্টসগুলো এই আদালতে কিংবা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বরাবর আপনাকে জমা দিতে হবে। শুধু তাই না, এই আবেদনে আপনি সর্বশেষ যে জরিপ খতিয়ান থাকবে সেই খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে। সেই খতিয়ানে আপনার হিস্সা কতটুকুর আপনি মালিক, সেই বিষয়টিও স্পষ্ট করে বলতে হবে। যদি আপনি সর্বশেষ খতিয়ান থেকে ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে আপনার নামে নিশ্চয়ই নামজারি খতিয়ান থাকবে এবং নামজারি খতিয়ান অনুযায়ী আপনাকে অবশ্যই খাজনা দিতে হবে এবং আপ টু ডেট খাজনার কপি আপনাকে এই মামলার সাথে সংযুক্তি হিসাবে দিতে হবে এবং আপনাকে এই যে আবেদন করবেন সেই আবেদনে উল্লেখ করতে হবে। তাছাড়াও যদি আপনি এই সম্পত্তিটি উত্তরাধিকার সম্পত্তি হিসাবে পেয়ে থাকেন, তাহলে আপনাদের মধ্যে যদি বাটোয়ারা দলিল থাকে, তাহলে আপনাকে বাটোয়ারা দলিল দিতে হবে। বাটোয়ারা দলিল না দিলে আপনি এই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কতটুকু সম্পত্তির মালিক, সেই বিষয়টি আপনাকে স্পষ্টভাবে আবেদনে উল্লেখ করতে হবে। প্রিয় দর্শক, আরো একটি বিষয় হলো, যদি আপনি এই সম্পত্তি আদালতের কোনো আদেশের মাধ্যমে ডিগ্রি প্রাপ্ত হয়ে যদি আপনি দখলকার হয়ে থাকেন, বৈধ মালিক হয়ে থাকেন, তাহলে আদালতের রায়ের তারিখ, রায়ের নাম্বার, আদেশ, মামলা নম্বর ইত্যাদি সহ আপনাকে
এই আবেদনে উল্লেখ করতে হবে এবং সংযুক্তি আকারে দিতে হবে। আরও একটি বিষয় হলো, এই সম্পত্তি আপনাকে কবে বেদখল করেছে, কে করেছে, কখন করেছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে এখানে দিতে হবে। এটা ছাড়াও হলো, এই এই সম্পত্তি নিয়ে কোনো দেওয়ানি আদালতে অন্য কোনো মামলা চলমান আছে কিনা সেই বিষয়ে আপনাকে তথ্য দিতে হবে। তো এই সকল বিষয়ে আরও একটি বিষয় হলো, এই নালিশি ভূমি নিয়ে, নালিশি ভূমিটা আপনারা একা মালিক কি আপনার এজমালিতে মালিক, সেই বিষয়ে সুস্পষ্টভাবে আপনাকে আপনার এই আবেদনের মধ্যে লিখতে হবে। তো আমরা দেখেছি যে আমাদের যে বিধিমালা আছে, বিধিমালা 5-5 ক দ্রষ্টব্য, এখানে আপনার মোট 11টি বিষয়ে আপনার উল্লেখ করেছে এবং এই 11টি বিষয়ে আপনাকে আবেদনে উল্লেখ করতে হবে এবং এই 11টি বিষয় সংশ্লিষ্ট যে ডকুমেন্টস আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টসটি আপনাকে অবশ্যই সংযুক্তি হিসাবে আপনার আবেদনের সাথে দিয়ে আপনি ডিসি অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আপনি আবেদন করতে পারবেন। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আপনি আবেদন করার পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তখন আপনার এই আবেদনটি আমলে নিয়ে আপনার তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিস কিংবা এসিল্যান্ড অফিস, সাধারণত ভূমি অফিসকে একটি তদন্ত করার জন্য দিতে পারে, অথবা সংশ্লিষ্ট থানার যে ওসি সাহেব আছেন তাকে আপনার তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য আপনার বলতে পারে। তো সেই বিষয়ে আমার কাছে যে গেজেটটি আছে বিধিমালা, সেই বিধিমালায় আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ফরম্যাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই নোটিশটি তারা দিবেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তদন্ত প্রতিবেদনের ফরম্যাটটা হলো এটা হবে। এই ফরম্যাটে তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কি ইউনিয়ন ভূমি কর্মকর্তা তিনি সরজমিনে তদন্ত করে বিজ্ঞ আদালতকে রিপোর্ট দিবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পত্তি পুনরুদ্ধার অথবা কোনো বৈধ সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি অবৈধভাবে দখলের জন্য পায়তারা করে, সেই অবৈধ দখল প্রতিরোধের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, সেটা কিভাবে করতে হয়, কোন আইনে করতে হয়, কোন প্রক্রিয়ায় আবেদন করতে হয়, সেই বিষয়টি আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাছে মনে হয় এই ভিডিওটি উপকারী, তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন। যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো